জটিল জীবনাবর্তে পাক খেতে খেতে আমাদের চিন্তাভাবনা মননের ওপরে ধূসরতার একটা প্রলেপ পড়ে যায়। ভারাক্রান্ত মনের ভার লাঘব করার জন্য আমাদের তখন প্রয়োজন হয় একটা নিরবচ্ছিন্ন শান্তির জায়গা, প্রয়োজন হয় একটা বন্ধুর। বইপ্রেমী মানুষদের কাছে বইয়ের মতো পরম বন্ধু আছে বলে আমার তো অন্তত জানা নেই। 2024 সালেও নানা ভালো খারাপ সময় বই ছিল আমার নিত্যসঙ্গী। এর মধ্যে কিছু বাংলা এবং ইংরেজি বই নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। পর্ব এগোনোর আগে বলি, আমি সোমালি। এই চ্যানেলের নাম বই চর্চায় সোমালি। আমি বই পড়তে, বই নিয়ে কথা বলতে, ছোট ছোট সৃষ্টিমূলক কাজ নিয়ে থাকতে ভালোবাসি। যদি আপনারও এই ধরনের কাজের প্রতি আগ্রহ থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট ইউটিউব পরিবারের সদস্য হতে পারেন। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চার সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। প্রথমেই যে বইটির কথা বলবো সেটি পড়ার ইচ্ছে আমার অনেক দিন থেকে ছিল, কিন্তু আমার পড়া হয়ে ওঠেনি, কেননা বইটি আমার কাছে ছিল না। অবশেষে 2024-এ আমি বইটি কিনে ফেলি এবং পড়ে ফেলি। বইটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় বিরচিত উপন্যাস একা এবং কয়েকজন। অতীতের এক বিশেষ পর্যায়ে যখন ইতিহাসের নীরস ইতিবৃত্ত না হয়ে এক রোমাঞ্চকর উপন্যাস হিসেবে নিজেকে উন্মোচিত করে, তখনই একা এবং কয়েকজনের মতো আলেখ্যর সৃষ্টি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুকাল আগে থেকে 5-এর দশকের প্রথম দিক পর্যন্ত এই উপন্যাসের পটভূমি। আগস্ট আন্দোলনের পদধ্বনি, দুর্ভিক্ষের করাল ছায়া, জাপানি বোমার ভয়ে আতঙ্কিত নগরবাসী, নিজেদের রাজনৈতিক অধিকার বুঝে নিতে বদ্ধপরিকর দাঙ্গাক্লিষ্ট সাধারণ মানুষ, এমন এক উন্মত্ত সময়ে সূর্য এবং বাদল নাম্নী দুই কিশোরের কাহিনী বর্ণিত হয়েছে উপন্যাসটিতে। এই উপন্যাসের কথক বাদল সূর্য সম্পর্কে তার পিস্তুত দাদা। স্বাধীনতার আসন্ন পদধ্বনিকে সুনিশ্চিত করতে একদল যুবক যখন অগ্নিগর্ভ সংগ্রামে নিজেদের সঁপে দিল, সেই দলে সূর্যও ছিল। একান্নবর্তী পরিবার, স্নেহশীল বাবা, প্রথম প্রেমের ব্যর্থতা, এ সমস্ত কিছুকে পেছনে ফেলে এক ঝোঁকের মাথায় সূর্য বেরিয়ে পড়ে। সূর্য চরিত্রটিকে দেখলে মাঝে মাঝে বিরক্তির উদ্রেক ঘটতে পারে, কিন্তু এই চরিত্রটির মধ্যে কোনো শঠতা নেই। সূর্য যখন যা করেছে তার প্রতি 100% বিশ্বাস রেখে করেছে। উপন্যাসের আর এক চরিত্র দীপ্তির থেকে আগত আঘাত, স্বাধীনতার পর রাজনৈতিক নেতাদের বদলে যাওয়ার রূপ, এ সমস্ত কিছু দেখে তার মনে হয়েছে সবাই সবটা পেল, একমাত্র সেই সর্বহারা থেকে গেল। তার এই পরিণতি সত্যি পাঠক হিসেবে মনকে ব্যথিত করে। অন্যদিকে বাদল স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক প্লাবনে গা ভাসায় এবং নানা রকমের মানসিক দ্বিধায় আন্দোলিত হতে থাকে। ঊর্ধ্বতন রাজনৈতিক দাদার তার কবিতার প্রতি লেখার বক্রোক্তির কারণে সে লেখালেখির ওপর তার সাময়িক বিরূপ ভাব জন্মায়। সে সমস্ত কিছু ছেড়ে বিদেশে যাওয়ার জন্য তৈরিও হয়, কিন্তু পারিবারিক কারণে তাকে আবার ফিরে আসতে হয়। সেদিক থেকে বন্ধুর বোন রেনুই বাদলের জীবনে একমাত্র নিত্য সত্য। ব্যক্তিগতভাবে পড়তে গিয়ে সমৃদ্ধ হয়েছি বলাই বাহুল্য। আবার কোনো দিন ফিরে আসব সূর্য, বাদল, রেনু এবং দীপ্তির একজন হতে। তো যারা এ ধরনের ইতিহাসৃত উপন্যাস পড়তে ভালোবাসেন তারা অবশ্যই পড়তে পারেন একা এবং কয়েকজন। পরবর্তী বইটি হলো সরঞ্জিৎ চক্রবর্তীর উপন্যাস জোনাকিদের বাড়ি। এই উপন্যাসটিতে দুটি সময়কাল সমান্তরালভাবে অবস্থান করছে। 70-এর মাঝামাঝি সময় সোনাঝুরি নামে এক মফস্বল শহরে
পেখম প্রেমে পড়ে কুজন বেঞ্জামিন সরকারের। কড়া মেজাজের মা, পুলিশ কর্তা বাবা, পুরনো ধ্যান ধারণার দাদু, এই সমস্ত বাধাকে অগ্রাহ্য করে পেখম এবং কাজুর প্রেম পাখা মেলতে থাকে। তাদের সেই নিভৃত মুহূর্তের সাক্ষী থাকে সোনাঝুরির মাঠ, পেখমের পড়ার ঘর এবং কাজুর জোনাকবাড়ি। পৃথিবীর শাশ্বত নিয়ম অনুসারে কোনো কিছুই চিরন্তন নয়, হয়তো অনুভূতিও নয়। দুটো মানুষের পারস্পরিক বোঝাপড়া ঠিক থাকলেও বাহ্যিক ঝড় সামলানোর শক্তি অনেক সম্পর্করই থাকে না। কাজু এবং পেখমের সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায়, রেখে যায় কয়েকটি প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন আজকের দীপমালা সেদিনকার সেই পেখমকে বুকে নিয়ে। বর্তমান সময়ের গল্প প্রবাহে সোনাঝুরির মিল, জোনাক বাড়ি নিয়ে পুঁজিবাদীদের সংঘাতে কেউ সত্যি নিজের আখের গোছাতে চায়, কেউ বাস্তবিকভাবে চায় সোনাঝুরিতে লাগুক আধুনিক জীবনের ছোঁয়া। এই টানাপোড়েনে আলোড়িত হতে থাকে নিশান, আকিয়া, নই, পুশকিন, মাহিরদের জীবন। এইসব চরিত্রদের জানতে জানতে, বুঝতে বুঝতে, এদের ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো কথা পড়তে পড়তে মনে হয় যদি এই ধরনের পরিস্থিতি জীবনে আসে তাহলে যদি এইভাবে বোঝানো যায় নিজেকে, যেমনভাবে এই চরিত্রগুলো নিজেদের বোঝাচ্ছে বা অন্য চরিত্রকে বোঝাচ্ছে, তাহলে বেশ ভালো হয়। তাহলে হয়তো সেই বন্ধুর সময়টা অতটাও বন্ধুর লাগবে না। তো আমার তো বেশ ভালো লেগেছে। যদি রোম্যান্স ধর্মী লেখা আপনার ভালো লাগে, উপন্যাস ভালো লাগে, তাহলে জোনাকিদের বাড়ি অবশ্যই পড়তে পারেন। 2024-এ পড়া শেষ যে বাংলা উপন্যাসটির কথা এই পর্বে বলবো সেটি হলো শারদীয় দেশে এবছরে প্রকাশিত উপন্যাস জ্যোৎস্নাময়, লেখক সুবর্ণ বসু। বছর 24-এর অয়নাংশু পালিত বা অয়ন ইতিহাসে এমফিল করছে এবং তার সাথে সাথে ছোটোখাটো লেখালেখির কাজেও যুক্ত। দেউলনগরে পাঠাগার উন্মোচন এবং সে সম্পর্কিত সাহিত্য সভার নিমন্ত্রণ রক্ষা করতে সে সেখানে যায় এবং দেউলনগরের স্থানীয় যুবক উদ্দীপন, তার ঠাকুমা সুপ্রভা দেবী তাকে এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসেন। তিনি অয়নকে জানান যে তিনি চান যে অয়ন তার অর্থাৎ সুপ্রভা দেবীর জীবন কাহিনী লিপিবদ্ধ করুক, উপন্যাসের রূপ দিক। এবং এই সুপ্রভা দেবীর অতীত স্মৃতিচারণা, তিনি যে অয়নকে নিজের অতীতের কথা বলতে শুরু করেন এবং অয়ন সেগুলোর উপন্যাসের রূপ দিতে শুরু করেন, তার এই অতীত স্মৃতিচারণায় উপন্যাসের আরেকটি মোড় তৈরি হয়। আরও সাহিত্যিক থাকতে সুপ্রভা দেবী কেন অয়নকেই বেছে নিলেন নিজের জীবনের কাহিনীকার রূপে? অয়ন নিজের ব্যক্তিগত টানাপোড়েনে সে সময় যুদ্ধে, এমন একটা সময়ে গল্পকার রূপে তার এই ভূমিকা তাকে কি নতুন কোনো পথে দিশা দেখাবে? উত্তর মিলবে এই উপন্যাসের পাতায়। আমার বেশ ভালো লেগেছে, খুব প্রাঞ্জল ভাষায় লেখা, বেশ একটা সাদা কালো সময় পাড়ি দেওয়া যায়। ইংলিশ যে বইগুলো নিয়ে কথা বলবো সেগুলো আমি সবগুলোই পড়েছি কিন্ডেলে, তাই ফিজিক্যাল কপি দেখাতে পারবো না। প্রথম যে বইটির কথা বলবো সেটা হলো ওয়েলকাম টু দ্য হিউং নাম ডোং বুকশপ, লেখকের নাম হং বো রাম, লেখক সাউথ কোরিয়ান অথর। তো যেই কথাটা বলে আমি আজকের পর্বটা শুরু করলাম যে অনেক সময় জীবনের ইঁদুর দৌড়তে দৌড়তে আমাদের আত্মার সঙ্গে আমাদের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তখন আমাদের এমন এক বিশেষ বিশ্বস্ত পুরনো বন্ধুর প্রয়োজন পড়ে যেখানে আমরা দুটো কথা বলতে পারবো, কথা না বলতে পারি চুপচাপ কিছুক্ষণ বসতে পারবো এবং শান্তভাবে নিজেদের মনের কথা নিজেরা শুনতে পারবো যে নিজেরা কি চাইছি।
এরকমই একটি নারীর জীবনের কথা বলা হয়েছে উপন্যাসটিতে। ভীষণ কর্মব্যস্ত এবং সাফল্যের সঙ্গে আইটি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করা ইয়ং জু ভুলতে বসেছিল কাজের চাপে যে সে মানুষ, যন্ত্র নয়। তো নিজের ছায়া যখন নিজেকে ছেড়ে চলে যাচ্ছে এমন একটা সময়, যখন কাজের চাপে সে তার মানসিক স্থিতি ভীষণভাবে টালমাটাল, তখন তার মনে পড়ে তার পুরনো বন্ধুর কথা, অর্থাৎ বইয়ের কথা। মনে পড়ে সেই ইয়ংজুর কথা যে বই অন্ত প্রাণ ছিল। মিডল স্কুল পর্যন্ত ইয়ংজু বই পড়তে ভীষণ ভালোবাসত এবং বই তার জগৎ ছিল, এবং প্রথম জীবনে তার স্বপ্নই ছিল যে সে একটা বইয়ের দোকান খুলবে। কিন্তু জীবনের যা হয়, জীবনের পথে চলতে চলতে তার এই স্বপ্নটা পেছনেই থেকে গেছিল। এই পরিস্থিতিতে ইয়ংজু নিজের জীবন, নিজের প্রাক্তন জীবন, নিজের দাম্পত্য জীবন সব কিছুকে পেছনে ফেলে সে এই হিউং নাম ডং বং শপ খোলে। কিছুদিন সময় লাগে তার নিজেকে বুঝতে। বইয়ের দোকান খুলেও সে নিচেষ্টভাবে বসে থাকতো। এই সময় তার সাথে সে সঙ্গ পায় কিছু সহমর্মী মানুষে, এবং আস্তে আস্তে গড়পড়তা বইয়ের দোকান নয়, বই পোকাদের একটা কমিউনিটির মতো গড়ে ওঠে এই বইয়ের দোকানটিকে ঘিরে। ভীষণই ভালো লেগেছে আমার বইটি পড়ে, এবং আমার মনে হয় বই পড়তে, বই নিয়ে কথা বলতে, বই নিয়ে ভাবতে যারা ভালোবাসেন তাদের এই বইটি খুবই ভালো লাগবে। পরবর্তী যে বইটির কথা বলবো, সায়াকা মুরাটার লেখা কনভিনিয়েন্স স্টোর ওম্যান। ছেলেবেলায় দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটার পর কায়েকো ফুরুকুরা ঠিক করে যে সে নিজেকে আর প্রকাশ করবে না, এবং জীবন সম্পর্কে অতটা এক্সপেরিমেন্টালও সে নয়। কিন্তু তার ধ্যান ধারণাগুলো সাধারণ জীবন, মানে জীবনের প্রচলিত যে ধারণা, এই বয়সের পর এটা, তারপর এটা, তারপর সেটা, এই সোশ্যাল স্টিরিওটাইপ যেগুলো, সেইগুলোর সঙ্গে কায়েকো নিজেকে মেলাতে পারে না। তাই সবসময় তাকে সোশ্যাল আউটকাস্ট বা ব্রাত্য হয়েই থাকতে হয়। সামাজিক যে চাপ এবং নিজের চিন্তাভাবনা, এই দুটোকে ব্যালেন্স করে সে কি নিজে যেটা চায়, নিজের জীবনের উদ্দেশ্য, সেটাকে কি সফল করতে পারবে, এই নিয়েই পুরো উপন্যাস এই কনভিনিয়েন্স স্টোর ওম্যান। আমার ভীষণই পড়ে ভালো লেগেছে। ভীষণ অন্য রকমের একটা ফিলিং, লাইট হার্টেড, কিন্তু একটা কোথাও গিয়ে একটা ভীষণ গভীর বার্তা দিয়ে যায়। তো এই ধরনের একটু ছক ভাঙা অথচ সরল ইংলিশে লেখা বই যারা পড়তে চান তারা এই বইটি অবশ্যই পড়তে পারেন। পরবর্তী যে বইটির কথা বলবো সেটি একটি নন ফিকশন বই, জোসেফ ওয়েনের লেখা ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক। অনেক সময় বাইরের কোনো কারণ নয়, আমাদের নিজেদের চিন্তাভাবনাই আমাদের মানসিক চাপ বা অ্যাংজাইটি, স্ট্রেসের কারণ হয়ে থাকে। খুব সহজভাবে এই বইটিতে বলা হয়েছে যে কোনো মানুষের আমাদের প্রতি বিরূপ মনোভাব বা মন্তব্য, কোনো বিরূপ পরিস্থিতি, এগুলো আমাদের মানসিক চাপ বা স্ট্রেসের কারণ নয়। আমাদের স্ট্রেসের আসল কারণ হলো এই সমস্ত কিছু, অন্য কারুর আমাদের প্রতি ধারণা বা কোনো বিরূপ পরিস্থিতি, এ সমস্ত কিছুতে আমাদের রিয়াকশনটা কী হচ্ছে, আমরা কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছি। আমরা যদি নিজেদের মনকে সঠিকভাবে চালনা করতে পারি তাহলে মন আমাদের চালনা করবে না। মানসিক ধোঁয়াশা কাটাতে এই বইটি পড়া যেতেই পারে। এই বছরের এটি বইচর্চায় সোমালির শেষ ভিডিও, এবং আবার যখন আপনাদের সঙ্গে দেখা হবে তখন অলরেডি একটি নতুন বছর শুরু হয়ে গেছে। তাই প্রথমেই বলে রাখি, নতুন বছরকে খুবই আনন্দের সাথে স্বাগত জানাবেন, এবং এবছরে যা কিছু পেলাম না, যা কিছু অধরা থেকে গেল,
আশা রাখবো সামনের দিনগুলো যাতে যা সব না পাওয়াকে পুষিয়ে দেয়। এই আশা নিয়ে আজকের পর্ব শেষ করছি। যদি আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।